স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর, সিআইডি সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিস এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআই বা বাংলাদেশ ব্যাংকে। আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। বিএফআইইউর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআর এর সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং বিএফআইইউকে তথ্য সরবরাহ করবেন। এ যৌথ দলের কার্যালয় বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে, আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব, যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত ১৫ বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এ সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পর থেকেই রায়ের বাজার, বধ্যভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারক। ৭১-এ জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত আরও, এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বরে। কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে সিক্ত রায়ের বাজার, বধ্যভূমি। অর্ধনমিত লাল সবুজের পতাকা জানান দেয় সূর্য সন্তানদের হারানোর দিন আজ। স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন, হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো। ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুরন্ত তরুণরাও। আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ, তিতিক্ষা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট, সেটাকে যেন আমরা ভুলে না যাই। শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, এই চেতনাকে লালন পালন করা মূলত, যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ, নিপীড়ন এইটা যেন আর না থাকে। নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার। স্বাধীনতা হয়তো পেয়েছি,
একটা ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু মনোজগতে যে মুক্তি, সে মুক্তি অর্জনের জন্য আরো অনেক সময় লাগবে বলে মনে করি। জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা পেতে পারে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল। তারা বলছিলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে শোষণ ও বৈষম্য মুক্ত। যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন। সবচাইতে বড় চাওয়া ছিল যে তাদের দুমুঠো অন্নের জোগাড় হবে, তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে। কোমলমতি শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। দেশটা সুন্দর হোক, দেশের পরিবেশ সুন্দর হোক। বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছি, এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয়। ৭১-এ স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি। তাই ২৪-এর অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম। এছাড়াও ৭১-এর চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। বিয়োগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিয়োগলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন হতবিহ্বল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান। মন্তব্য করে আইন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র গড়ার সুযোগ যেন নষ্ট না হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এদিকে নরসিংদীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সম্মান আর সমতায় ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এদিকে মোহাম্মদপুর রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে মানুষের মুক্ত বুদ্ধির চর্চা বাধাগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, তারা যে অবদান
কিংবা যেই ত্যাগ, যেই বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। নরসিংদীর বেলাবতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। এদিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা বলেন, গত 15 বছরে সব সেক্টরে দুর্নীতি হয়েছে, তার নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সারা বাংলাদেশে 15.5 বছরে দুর্নীতি হয় নাই এরকম কোনো সেক্টর জানা আছে? সেটারই আমরা নিরাময়ের চেষ্টা করছি, নিরসনের চেষ্টা করছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব জানান, জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। আর তরুণ ছাত্র নেতারা প্রত্যয় জানালেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে বুদ্ধিজীবীদের আদর্শে গড়ার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে যখন পুরো দেশের মানুষ বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। একটি জাতিকে মেধাশূন্য করতে এই নির্মম হত্যাযজ্ঞ সেদিন বাংলাদেশ সহ পুরো বিশ্বকে হতবিহ্বল করে দিয়েছিল। রচিত হয়েছিল একটি জাতির 1000 বছর পিছিয়ে যাওয়ার ইতিহাস। ভোরের আলো ফোটার পরপরই দিবসটি উপলক্ষে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মিছিলে যোগ দেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে তরুণ রাজনীতিকরা বলেন, গেল 16 বছর মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। সময় এসেছে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের। গত 53 বছর আমরা যেভাবে পিছনে চলে গিয়েছিলাম শাসনে, শোষকের ফ্যাসিবাদী সরকারের কারণে, আমার মনে হয় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে আমরা আরেকটু এগিয়ে এসেছি। আওয়ামী লীগ পরবর্তী যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের মাস কাল ইত্যাদি, এগুলো হচ্ছে আসলে মূলত মুক্তিযুদ্ধকে পুনর্দখল করার লড়াই। স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হবে বর্তমান প্রজন্ম, এমন প্রত্যাশা রাজনৈতিক দলের নেতাদের। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বধ্যভূমিতে। আমরা সে কারণে এসেছি এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে অগ্রসর করে নেওয়ার শপথই আমরা নিচ্ছি। যার জন্য আমরা ব্রিটিশ বিরোধী লড়াই করেছি, পাকিস্তান বিরোধী লড়াই করেছি, আমাদের স্বাধীনতার পরও 53 বছর ধরে বাক, ব্যক্তি, সংবাদপত্র এবং মানুষের মুক্ত চিন্তার অধিকারের জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। এদিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানও ছিল রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাজধানীর এলজিআরজি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, আর এগোতেও আমরা চাই না। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয়। আসুন আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। এ পর্যায়ে খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী মামুনুর রশিদ। তরুণী, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মামুনুর রশিদ।
ইনজুরি থেকে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহী বিভাগের হয়ে খেলায় বাঁহাতি 54 বলে খেলেছেন 80 রানের ইনিংস। এনসিএল এর জন্য বানানো উইকেট নিয়ে প্রত্যেক ম্যাচ শেষেই বিসিবির প্রশংসা করেছেন ক্রিকেটাররা। এই দিনে জয় পেয়েছে ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, রংপুর ও বরিশাল বিভাগ। আউটার স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালালেন রাজশাহীর হয়ে খেলা টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং এর ধরন দেখে কে বলবে সদ্যই ইনজুরি কাটিয়ে মাঠে নেমেছেন এই বাঁহাতি। শান্তর ব্যাটে আসলো 5 বাউন্ডারি আর 4 ওভার বাউন্ডারি। নাজমুল হোসেন শান্ত সিলেটের দিয়ে 184 রানের টার্গেট রাজশাহী টপকে গেল 3 বল হাতে রেখে। সেখানে শান্ত খেললেন 54 বলে 80 রানের বিধ্বংসী ইনিংস। 34 বলে 56 রান করা আরেক ব্যাটার ফজলে মাহমুদ ও শান্তর ব্যাটিং এ হয়েছেন আশ্চর্য। শান্ত দেখেন আমাদের ক্যাপ্টেন, তো আজকে অনেকদিন পরেও ম্যাচ খেলেছি ইনজুরির পরে এবং খুব ভালো ছন্দে ছিল। প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল, ওর সাথে কথা হইতেছিল মাঠেই, পরের দিকেও খুব সুন্দর খেলাটাকে গুছায় নিছে। তো এখান থেকে শেখার আছে আমাদের যারা ইয়াং খেলতেছে যে কিভাবে ইনিংসটা বিল্ড করা যায়। সকালের কুয়াশায় কার্টেল ওভার কিংবা বিকেলের আলোক স্বল্পতার মাঝে সিলেট আউটার স্টেডিয়ামের ম্যাচে ডিএল মেথড ছাড়া অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এনসিএল টি20তে দিন শেষে টুর্নামেন্ট ও উইকেটের প্রশংসাই ঝরছে ক্রিকেটারদের মুখে। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। এখনও হাল ছাড়েননি মুমিনুল হক, ফিরতে চান রঙিন পোশাকের ক্রিকেটে। প্রায় অর্ধযুগ আগে ওয়ানডে ও টি20 দল থেকে বাদ পড়ায় ক্রিকেটার বললেন রঙিন পোশাকের ক্রিকেটে ফেরার জন্য কাজ করছেন তিনি। সিলেটে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই বাঁহাতি ব্যাটার। জাতীয় দলের হয়ে টি20তে সুযোগ পেয়েছিলেন 6 ম্যাচে, ওয়ানডেতে বাদ পড়েন 28 ম্যাচ খেলে। সেই 28 ওয়ানডেতে রানের গড়ে চোখ রাখলে অবাক হতে হয়। বলা হচ্ছে টেস্ট ট্যাগ পাওয়া ক্রিকেটার মুমিনুল হকের কথা। আমি আমার কাজটা করতে হবে, আমি পারফর্ম করতে হবে, যেখানে খেলবো পারফর্ম করতে হবে। নিজেদের প্রথম 28 ম্যাচে রানের গড় তামিমের 26.35, সাকিবের 32.03, এরপর মুমিনুলের 21.42 আর মুশফিকের ছিল 15.90। তারপরও ওই 28টা ওয়ানডে খেলে বাদ পড়ার পর আর রঙিন পোশাকের ক্রিকেটে ডাক পাননি মুমিনুল। ওয়ানডে ক্রিকেট হয়তো আর রেগুলার খেলতে পারলে এটা নিয়ে ডাককে বাস, তার মানে আমি এখন আশা ছাড়ছি, আমি আশা করবো আছে, আমি ওই জিনিসটা এখনো ছাড়ি নাই, মানে দড়িটা এখনো ছাড়ি নাই। আমি বাদ পড়ার পর মুমিনুল কখনো কোনো কর্তার দ্বারস্থ হননি। তার ধারণা ভালো খেললে ডাক আসবেই। এরই মাঝে পার হয়ে গেছে আধা যুগ। করতে হবে এমন আমি কোনো কিছু করতে চাই না। আমি জিনিসটা যদি আমি আমার কাজটা করবো, এনজয়টা করবো, প্রসেসটা ঠিক মতো করবো, অটোমেটিক আল্লাহ দিয়ে দিবে। যা হবার সেটা হয়নি, যা পাবার সেটাও পাননি। তবুও হাল ছাড়ছেন না এই ক্রিকেটার, ফিরতে চান ওয়ানডে ক্রিকেটে। বললেন আরো একবার টেস্ট ক্রিকেট যেভাবে স্টার্ট করেছিলাম ওইভাবে যদি আমি স্টার্ট করতে পারতাম তাহলে হয়তো আমি কন্টিনিউ করতে পারতাম। আমার খেলা যখন ডে বাই ডে গ্রাফ উপর দিকে যাবো, আমি ইমপ্রুভ করবো, তখন সুযোগ আসতে থাকবে। দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির মালিক মুমিনুল এই ফরম্যাটে নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। ক্রিকেটকে বিদায় বলতে চান না সহসাই, খেলতে চান ফিট থাকা পর্যন্ত। মুমিনুল হকের মতো ক্রিকেটার একবার জাতীয় দল থেকে বাদ পড়ার পর কেন আর সুযোগ পেলেন না কিংবা সুযোগ দেয়া হলো না, অনেকের কাছেই যেমন এই প্রশ্নের কোনো উত্তর নেই, মুমিনুল হকের কাছেও নেই। বিপরীত চিত্রও কিন্তু আছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর খুঁজে এনে গুজে দেওয়া হয়েছে দলে, শুধু মুমিনুলের বেলাতেই হয়ে উঠল না কোনো কিছুই। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। এবার বিপিএল এর খবর। আসন্ন বিপিএল এ 2023 আসরের মতোই চমক দেখাতে প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স। দলের মেইন আইকন মাশরাফিকে নিয়ে শঙ্কা না কাটলেও বাজিমাত করার মতো এক ঝাঁক তরুণ ক্রিকেটার আছে এই দলটায়। আর বিদেশি রিক্রুটমেন্টে সিলেট ফোকাস করেছে হার্ড হিটারদের উপর। বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে সিলেট স্ট্রাইকার্সের আদ্যপান্ত। বিপিএলে সিলেটের পথ চলা শুরু হয়েছিল 2023 আসরে। সেবার অংশ নিয়েই ম্যাচের অধীনে চমক দেখিয়েছিল দলটি। চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলে ভক্তদের মন জয় করে নিয়েছিল স্ট্রাইকাররা। গেল আসরে আবার মুদ্রার উল্টো পিঠ দেখেছিল তারা। শেষ দিকে 5 ম্যাচ জিতলেও টিম পারফরম্যান্স ছিল একেবারেই নাজুক। গেলবারের ভুল শুধরে আসন্ন বিপিএলের জন্য সিলেট দল গড়েছে বেশ শক্তিশালী। জাকির, তানজিম, সাকিব, জাকের আলীর মতো দেশীয় তরুণদের সাথে আছে বিদেশি হার্ড হিটারও। তবে দলের মেইন আইকন মাশরাফির খেলা নিয়ে রয়েছে দোলাচল। ড্রাফট থেকে সিলেট মাশরাফিকে নিলেও আদৌ সে খেলবে কিনা তা এখনও অজানা। তবে জানা গেছে মেন্টর হিসেবে হলেও ম্যাচকে চায় সিলেট। ব্যাটিংয়ে মূল দায়িত্বটা থাকবে জাকির হাসান, রনি তালুকদার এবং জাকের আলীর উপর। আর পেস লাইন আপে নেতৃত্ব দেবেন তানজিম হাসান সাকিব। বিদেশি কোটায় পল স্টার্লিং, জর্জ মানসিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন হার্ড হিটার রাকিম কর্নওয়াল। পেস লাইন আপ শক্তিশালী করতে আছেন রিচ টপলি।
এবারের দল গোছাতে সব ডিপার্টমেন্টেই ফোকাস করেছে সিলেট। এমনকি স্পিন লাইন আপ শক্ত করতে আরাফাত সানি, নেহাদুজ্জামান, নাহিদুল ইসলামের মতো বিপিএল পারফর্মারদের দলে নিয়েছে চায়ের দেশটি। এখন বাকিটা মাঠে দেখানোর পালা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ওয়ানডে সিরিজে হারের তিক্ততা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে টাইগার বোলাররা আশানুরূপ পারফরমেন্স না করলেও শর্টার ফরম্যাটে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সৌম্য সরকার। সেন্ট ভিনসেন্টে সোমবার মুখোমুখি হবে দুদল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। সাদা পোশাকে সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজে ভালো করার আশা রেখেছিল টাইগাররা। তবে সিরিজ জেতা তো দূর, উইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে 2024 সালে আন্তর্জাতিক ক্যালেন্ডার শেষ করবে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এই বছরটা ভালোভাবে কাটায়নি বাংলাদেশ, তবে শর্টার ফরম্যাটে জয় নিয়ে বছরটা শেষ করতে চায় টাইগাররা। তবে আমরা যদি তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। ওয়ানডে সিরিজে ভালো করেছেন ক্রিকেটাররা। সিরিজ হারলেও শেষ ম্যাচে ৩০০-র বেশি রান করেছে টাইগার ব্যাটাররা। ব্যাটারদের এই পারফরম্যান্সের ধারাবাহিকতা টি-20 ফরম্যাটেও ধরে রাখতে চায় বাংলাদেশ। তবে বোলারদের আরও দায়িত্বশীল পারফরম্যান্সের কথা জানালেন সৌম্য। যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট ৩০০ রান করছি, এটা একটা ভালো দিক। আমার কাছে মনে হয়, আশা করি তারা সামনে টি-20তে কামব্যাক করবে। গেল কদিন আগেই গ্লোবাল টি-20তে সেন্ট ভিনসেন্টে খেলার সুযোগ হয়েছিল সৌম্য সরকারের। সেই অভিজ্ঞতা উইন্ডিজের বিপক্ষে কাজে লাগাতে চান এই ওপেনার। সোমবার সেন্ট ভিনসেন্টের আর্নার্সভেল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। এবার ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঐতিহ্যের লড়াইয়ে জিতেছে মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে সাদা কালোরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে একমাত্র গোলটি করেছেন সোলেমানে দিয়াবাতে। ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ঢাকা ডার্বি। কুমিল্লায় এদিন উত্তেজনাটাও ছিল বেশ, যার উত্তাপ ছড়িয়েছে মাঠেও। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচে টান টান উত্তেজনা থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে বিরতিতে যাওয়ার আগে চমক দেখিয়েছে সাদা কালো শিবির। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে মোহামেডান। গোলপোস্টের বাহির থেকে আবাহনীর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান দিয়াবাতে। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মোহামেডান। বিরতি থেকে ফিরে ম্যাচের সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে ঢাকা আবাহনী। বেশ কিছু আক্রমণেও যায় তারা, তবে সেখান থেকে কোনো গোলের দেখা পায়নি আকাশী নীল শিবির। শেষ বাঁশি বাজার আগে গোলপোস্টের কাছ থেকে বল জালে জড়ায় আবাহনী। সবাই যখন উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই আবাহনীর সমর্থকদের হতাশ করেন রেফারি। অফসাইডের কারণে বাদ দেওয়া হয় সে গোল। আর তাতে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সাদা কালো শিবির। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরুণীর কাছে। মামুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে।